স্বাগতম নবম এবং দশম শ্রেণীর আমার ছোট ভাই এবং বোনদেরকে। তোমাদের আজকে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবনের জন্য পানি, এই অধ্যায়টা আমরা সম্পূর্ণ একটা ক্লাসে শেষ করব, রাইট? সো একটা ক্লাসে কেমনে শেষ করব আমরা, তোমরা যারা বা আমার যারা প্রিভিয়াস ক্লাসগুলো করেছো, আই হোপ তোমরা জানো যে আমরা কেমনে শেষ করেছি সিকিউ আর এমসিকিউ। জাস্ট ওয়েট করো, আমি একটু কালারটা একটু চেঞ্জ করি। সিকিউ হলো এবং এমসিকিউ এবং এসকিউ, এগুলো আমরা কিভাবে শেষ করেছি তোমরা দেখেছো। এম এমসিকিউ তোমাদেরকে হচ্ছে আমি ভাইয়া পড়ায় দিব, এবং এসকিউ হচ্ছে এবং সিকিউ এই তোমাদেরকে। এসকিউ আমি বলবো এটা তোমরা হচ্ছে সেলফ স্টাডি, ঠিক আছে ভাই? এটা হচ্ছে তোমাদের সেলফ স্টাডি, তোমরা দেখতে পাচ্ছ কিনা? ওকে ফাইন। সো এটা হচ্ছে তোমাদের সেলফ স্টাডি। এটা একটু তোমাদের কি করতে হবে বলতে হবে, এটা তোমাদের একটু পড়তে হবে। অ্যান্ড সিকিউ কি করবো, তোমাদের সিকিউ হচ্ছে ভাইয়া তোমাদেরকে পড়া দিবে। সিকিউ হচ্ছে তোমাদেরকে করা দিবে, একটু টাইপ ধরে দেবে, রাইট? সো একটু টাইপ তোমাদের কী করে দেবে, টাইপগুলো তোমাদেরকে ধরে দিবে। সো টাইপগুলো ধরে দিলে তুমি ইজিলি এগুলো ক্যাচ করতে পারবা। সো আমরা প্রত্যেকটা অধ্যায় এইভাবে শেষ করব। তাহলে চলো কথা না বাড়ে আমরা আজকে ক্লাসটা শুরু করছি। সো আমাদের অধ্যায়ের নাম কি? আমাদের অধ্যায়ের নাম হলো জীবনের জন্য পানি, এই অধ্যায়টা, রাইট? তাহলে চলো আমরা অধ্যায়টা শুরু করছি। ওকে, ইয়া, ওকে। প্রথমে দেখো তোমাদের এই অধ্যায়গুলোকে কিভাবে ভাগ করছে, এই অধ্যায়গুলোকে তোমাদেরকে কিভাবে ভাগ করছে একটু জাস্ট দেখো, তোমাদের একটু দেখাই এখানে। হ্যাঁ, প্রথমে কি কি রাখছে দেখো। প্রথমে রাখছে পানির ধর্ম, তোমাদের লিখতে হবে। তারপর দ্বিতীয়ত রাখছে হচ্ছে পানির মানদণ্ড। তারপর রাখছে হচ্ছে তোমাদের বিশুদ্ধকরণ, এটা আই থিঙ্ক। তারপরে মানদণ্ড, জাস্ট ওয়েট করো এখানে একটা, ওকে। হুম, এখানে পানির মানদণ্ড পাবা। তারপর হচ্ছে পানির বিশুদ্ধকরণ, তারপর হচ্ছে পানির উৎস দূষণের কারণ, এই জাস্ট। তারপর আছে প্রভাব, তারপর হচ্ছে মিঠা পানির বৈশ্বিক উষ্ণতার প্রভাব, তার পানি দূষণের প্রতিরোধের কৌশল, এবং বাংলাদেশে পানির উৎসই হুমকি। প্রথমে এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, ভাই আপনি কি বই পড়াবেন না? হ্যাঁ, এই যে বই থেকে তুমি বই যে তুমি বই পড়লে যেভাবে বুঝবা, ঠিক সেম ওয়েতেও আমি তোমাদেরকে সেভাবে পড়াবো, ঠিক আছে? প্রথমে তোমরা হচ্ছে এটা একটু নোট করবা। আর হ্যাঁ, আমি শুরুতে আরেকটা কথা বলতে পারি, তোমরা হচ্ছে আমি যা বলবো এখানে একটু নোট করে ফেলবা। অর্থাৎ এই পেজটা একটু নোট করে ফেলবা, এই পেজটা সম্পূর্ণ তোমরা নোট করে ফেলবা। থাকুক তোমার গাইড থাকুক বা তোমার বই থাকুক, যা থাকুক না কেন, এই পেজটা একটু নোট করে ফেলবা। তাহলে চলো আমরা শুরু করছি তাহলে আজকের ক্লাসটা। ওকে, পানির ধর্ম, রাইট? সো পানির কিছু বৈশিষ্ট্য রয়েছে, আমরা একটু জানার চেষ্টা করি। বিশুদ্ধ পানি আসলে বর্ণহীন, স্বাদহীন এবং গন্ধহীন। বিশুদ্ধ পানি কি বলতো? বর্ণহীন, স্বাদহীন ও গন্ধহীন। এটা একটা পানির ধর্ম। পানির আরও ধর্ম রয়েছে, তার মধ্যে দেখো 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি, এবং সেটি হচ্ছে 1 গ্রাম সিসি, ঠিক আছে? 1 গ্রাম কি বলতো? সিসি। এটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ এই বক্সটা থেকে তোমার এমসিকিউ আসার সম্ভাবনা একটু পসিবল থাকে। এমসিকিউ একটু এই যে দেখাই দিলাম, এমসিকিউ গুলো তোমরা এবার ধরে ফেলবা, ঠিক আছে? পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। পানির স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেলসিয়াস। অবভিয়াসলি এটা মনে রাখতে হবে তোমাদের। বিশুদ্ধ পানিতে আসলে তড়িৎ পরিবাহিত হয় না। অর্থাৎ কি বোঝাতে চাচ্ছে? বিশুদ্ধ পানি দিয়ে কি হয় না বলতো? তড়িৎ বা কারেন্ট পরিবাহিত করা যায় না। দেখা যাচ্ছে কিনা? আচ্ছা, তারপর দেখো বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে 7। পিএইচ কত? 7। অলমোস্ট আমরা পানির ধর্ম থেকে কয়টা পয়েন্ট পেয়েছি বলতো? আমরা 5টি পয়েন্ট পেয়েছি, এগুলো সুন্দর করে হচ্ছে লিখে ফেলবা। এবার আসো আমরা নেক্সট ওয়ান, পানির আমরা কি বলবো? মানদণ্ড। পানির মানদণ্ড মানে কি বোঝায়? পানির কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, মানে পানি হচ্ছে এইগুলো কোয়ালিটি থাকতে হবে। আমরা কোয়ালিটি যেটা বলি সেটা দেখো। পানি কি আমরা কিছু শুরুতেই জেনেছি, পানি হচ্ছে একটা বর্ণহীন এবং স্বাদহীন হওয়া। আমরা অনেকে আছি যে বাহির থেকে আসলে পানি খুবই ভালো লাগে বা খেতে খুবই মজা লাগে। এটা আসলে যখন আমরা
ক্লান্ততা কি আমাদের শরীর সেটা অবজার্ভ করে। যেহেতু অবজার্ভ করে তখন হচ্ছে আমাদের যে কোনো জিনিস তুমি শুধু পানি খাও না কেন, যে কোনো তুমি তরল পদার্থ খেলে তোমার কাছে ওই তরল পদার্থটা খুবই স্বাদ লাগবে। এটা তোমার বডি একটা মেসেজ দেয় তোমাকে। ঠিক আছে? আচ্ছা, এবার একটু আসে গোলাপে ভাব না থাকা। কারণ বিশুদ্ধ পানিতে কি থাকা যাবে না? গোলাটে ভাবটা থাকা যাবে না। তারপর কি থাকা যাবে না দেখো তো? যেমন তোদের তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি না থাকা। ঠিক আছে? ময়লা, আবর্জনা বা রোগ জীবাণু না থাকা। ওকে, ফাইন। তারপর কি বলছে? তারপর বলছে নির্দিষ্ট পরিমাণে দ্রবীভূত অক্সিজেন থাকা। আমরা পানিতে এরকম বলি না, পানি H2O। তার মানে পানিতে কি থাকতে হয়? হাইড্রোজেন এবং অক্সিজেন থাকতে হয়। হ্যাঁ, এখানে ঠিকই এটা বলছে যে নির্দিষ্ট পরিমাণে পানিতে কি থাকতে হবে বলতো? অক্সিজেন থাকা আবশ্যক। তারপর তাপমাত্রা অবশ্যই স্বাভাবিক হতে হবে। এখন এই যে বললাম আমরা পানির স্ফুটাঙ্কতা, পানি যে আহ, যে ফুটন্ত, হ্যাঁ ফুটন্ত পানির এটা হচ্ছে সেটা। ঠিক আছে? এখন তুমি হচ্ছে নর্মাল পানি হচ্ছে ধরো 10 ডিগ্রি সেলসিয়াসে পানি তুমি খেতে পারবা। বাট যখন 20 ডিগ্রি হবে, একটু হালকা গরম হবে, হয়তো তুমি তোমার মন যদি মনও চাই খেতে, বাট তোমার এটা গলা দিয়ে নামবে না। ধরো আফ যদি হয়, হ্যাঁ, তারপর ধরো এখন 30 ডিগ্রি, এগুলো কি খাওয়া যাবে? যাবে না। সেটাই বলছে তাপমাত্রা স্বাভাবিক একদম। তারপর লবণাক্ত থাকা যাবে না। আমরা যদি এখন সির কথা বলি, সমুদ্রের কথা বলি, সমুদ্রের পানি কি খাওয়া যায়? অবভিয়াসলি যায় না। তার মানে পানির কিছু বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে আমরা আবার একটু পড়ি। একটু অল্প সময়ে পানি বর্ণহীন ও স্বাদহীন হতে হবে। তারপর দ্বিতীয়ত কি? গোলাটে ভাব না থাকা। তারপর হচ্ছে কি? তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি না থাকা। ময়লা, আবর্জনা বা রোগে জীবাণু না থাকা। তারপর নির্দিষ্ট পরিমাণে দ্রবীভূত অক্সিজেন থাকতে অবশ্যই হবে। এবং আমি যে পানিটা পান করব সেই পানিটার তাপমাত্রা স্বাভাবিক হতে হবে এবং সেই পানিতে কোনো লবণ থাকা যাবে না। এগুলাই হলো পানির মানদণ্ড। যদি তোমাদের এবারে সিকিউ যদি দিয়ে দেয়, এখান থেকে একটু টুকটাক লিখতে দিতে পারে। ঠিক আছে? এবার একটু আসো পানি বিশুদ্ধকরণ। আবার বলছি, পানি বিশুদ্ধকতা। পানিকে পরিষ্কার করার জন্য 4টা ধাপ রয়েছে। এক, পরিস্রাবন, তারপর হচ্ছে ক্যারোনেশন, স্ফুটন এবং পাতন। এই স্ফুটন এবং পাতন এগুলো কিন্তু মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট অফ দ্য পার্টস। তোমার হচ্ছে পানি বিশুদ্ধকরণ, এগুলো একটু বেশি দেখবা। স্ফুটনের কাকে বলে, স্ফুটনের নিয়ে যা যাবতীয় যা আছে একটু বেশি দেখবা। হ্যাঁ, এগুলো যে 100% দেখবে, এগুলো 100% না দেখে পরীক্ষা হলে যাবা না। তার পরিস্রাবন এবং ক্যারোনেশন এটা তুমি 70 to 80% রাখতে পারো, দেখে নিতে পারো। ঠিক আছে? কোনো বাই চান্সে কোনো লাইসেন্স নাই, একটা কথা আছে না, সেরকম হবে আর কি। ওকে, আচ্ছা, এবার আসো নেক্সট টপিক। নেক্সট টপিকটা কি? নেক্সট টপিক হলো পানির উৎস হে দূষণের কারণ। হুম, আমাদের 4টা দূষণের কারণ রয়েছে। এক, গোসলের পানি, তা হচ্ছে পায়খানার বর্জ্য পানি সহ অন্যান্য কাজের পানি নর্দমায় নলের মধ্যে গিয়ে নদ নদীতে পড়ে। আচ্ছা, যেমনটা এটা বলতে চাচ্ছে যে ধরো তোমাদের বাড়ির পানি, হ্যাঁ, তারপর হচ্ছে তোমাদের পায়খানার ভোজ্য পানি সহ বিভিন্ন, যদি ওই যে শহরগুলোতে আছে না নর্দমা, এই নর্দমা দিয়ে যদি ধরো বড় নদীতে গিয়ে এগুলো পৌঁছায় বা কোনো একটা ছোটো একটা নদী থাকে, দেখবে যে এটা স্বাভাবিক। তোমরা হচ্ছে চট্টগ্রাম যারা থাকো, তোমরা হচ্ছে চকবাজার দেখেছো, চকবাজার এখানে কিন্তু আশেপাশে এরকম অবস্থায়। ঠিক আছে? একটা নদীতে গিয়ে সব কিছু একদম নদীতে গিয়ে একটা ছোটো একটা আহ, নদী আছে, ওখানে গিয়ে পড়ছে। আমি জানি না অন্যান্য বড় বড় যে উম, বিভাগগুলো আছে ওইখানকার কী অবস্থা, বাট চট্টগ্রামের দিকে খুবই এরকম অবস্থায় হয়। তারপর একটু জাস্ট খেয়াল করো, এই যে এটা হচ্ছে গ্রামেরটা, কোনটা রাসায়নিক সার, জৈব সার, কীটনাশক সার, বৃষ্টির পানি সব কিছু গিয়ে মিশে কোথায়? পুকুরের পানি বা নয়তো বা নদীর পানিতে গিয়ে পৌঁছায়। তারপর একটু দেখো শিল্প কারখানা, তারপর হচ্ছে টেনারি বুঝছে পানির সাথে মিশে যায়। তারপরে লোখা, লঞ্চ, স্টিমার, জাহাজ থেকে ফেলে দেওয়া মলমূত্রে তুলে পড়ে। সো বাংলাদেশের যে কোয়ালিটিগুলো লঞ্চ, নৌকা আছে সব কিছু কিন্তু মল মূত্র কোথায় পড়ে বলো তো? সব কিছু কিন্তু সমুদ্র বা নদীতে পড়ে। ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি তোমাকে এটা মেনে নিতে হবে। ওকে, সো আমরা একটা দূষণের কারণটা বুঝতে পারছি, রাইট? এবার আসো দূষণ হওয়ার পর, এবার এটা হওয়ার পর, হ্যাঁ, এটা হওয়ার পর, দূষণ হওয়ার পর এটা মাথায় রাখতে হবে, দূষণ হওয়ার পর কী অবস্থা হবে? দূষণ হওয়ার পর কী অবস্থা হবে? দূষণ হওয়ার পর আমাদের কী অবস্থা হবে?
সো পানি দূষণের কি বলতো প্রভাব, পানি দূষণ কি বলতো, পানি দূষণের হচ্ছে প্রভাব। সো কি কি প্রভাব হতে পারে, তিনটা প্রভাব আছে বা তিনটা রোগ হতে পারে। একটা হচ্ছে পানিবাহিত রোগ, যেমন হচ্ছে কলেরা। অবশ্যই এটা সিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি দেখি প্রথম শুরুতে তোমাদের বেসিকটা বোঝা দিচ্ছি। একটু জাস্ট খেয়াল করো। প্রথমে পানি দূষণের প্রভাবটা কীভাবে হচ্ছে, পানিবাহিত রোগ যেমন কলেরা, টাইফয়েড, আমাশয়। ম্যাক্সিমাম মানুষের হচ্ছে টাইফয়েড এবং কলেরা একটু বেশি হয়। ঠিক আছে, একটু বেশি হয়। পানি পানি প্রচুর পানি খাইতে হবে। টাইফয়েড হলে প্রচুর পানি খাইতে হবে। পানি খাইতে অবশ্যই, পানি খাওয়া বাধ্যতামূলক। পানি অবশ্যই তোমাদেরকে খাইতে হবে। তারপর দেখো, পানিতে হচ্ছে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীর মৃত্যু। পানিতে বসবাসকারী উদ্ভিদ এবং কি বলতো প্রাণীর মৃত্যু। যেমন ধরো একটা মাছ হচ্ছে, খুবই বিষাক্ত একটা মাছ পানিতে হচ্ছে মারা গেছে, আমি হচ্ছে সেই পানিটা হচ্ছে কি করলাম, পান করলাম, বা আদারওয়াইজ আমি হচ্ছে সেই পানিগুলো ব্যবহার করলাম। তো সেক্ষেত্রে হবে কি, ব্যবহৃত যে বস্তুটা আমি যদি কোনো আমার পরিবারের কাজে যদি ব্যবহার করি, তাহলে সব সবাই তো কি হবে, রোগাক্রান্ত হবে। এটা অবভিয়াসলি তোমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে। তো তৃতীয়ত দেখো, সেটা কি কি হয়, ত্বকের ক্যান্সার, তারপর হচ্ছে মস্তিষ্ক বিকল হওয়া, রক্ত শূন্যতা, কিডনি বিকল হওয়া, আর্সেনিক রোগ হওয়া ইত্যাদি। তার মানে আমরা দূষণ পানি খেলে আমাদের কিন্তু খুবই মারাত্মক কিছু রোগ হবে। তার মধ্যে কলেরা, টাইফয়েড, আমাশয় রয়েছে। তারপরে যে ক্যান্সার হতে পারে, কিডনি ধ্বংস হয়ে যেতে পারে। তাই আমি বলবো পানি দূষণের প্রভাবটা বুঝতে পারছো? এবার দেখো, বুঝতে পারছো? আমি কিন্তু সিকিউ দাগাই দিচ্ছি। ঠিক আছে, সিকিউ কি করে দিচ্ছি বলো তো, দাগাই দিচ্ছি। এবার আসো নেক্সট ওয়ান, সেটা হচ্ছে কি, মিঠা পানিতে বৈশ্বিক উষ্ণতার প্রভাব। কিসের প্রভাব বলতো, বৈশ্বিক উষ্ণতার প্রভাব। যেমনটা দেখো, সমুদ্রের পানি উচ্চতা বৃদ্ধি পাচ্ছে অবভিয়াসলি, তারপর লবণাক্ত বেড়ে যাচ্ছে, বৃষ্টিপাতের পরিমাণ ও ধরন পরিবর্তন হচ্ছে। আসলে বৃষ্টি কেন হয়, নিশ্চয়ই পানির কারণে হয়। পানির যদি পানি যদি বেড়ে যায়, অবভিয়াসলি বৃষ্টিপাত তো বেশি হবে, হবে কি না? ওকে, আচ্ছা। এবার আসো পানি দূষণের আমাদের কিছু প্রতিরোধ কৌশল করতে হবে। যেমন আমাদের জলাভূমি রক্ষা করতে হবে। যে নর্দমা যেগুলো আছে, এখানে কিন্তু অতিরিক্ত আবর্জনা ফেলা যাবে না, বা এমন কিছু আবর্জনা ফেলা যাবে যেগুলো নদ কর্দমায় পড়লে কি হবে, পানিগুলো দূষণ হবে। তারপরে দেখো, বৃষ্টির পানির নিয়ন্ত্রণ। আসলে এটা খুবই ইম্পসিবল একটা কাজ। বৃষ্টির পানি কখনো কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না, কিন্তু এটা করতে পারবো যখন ধরো বৃষ্টি পানি যাওয়ার জন্য আমি কি করতে পারি বলতো, আমি আহ, নর্দমাত করতে পারি, নর্দমাত করতে পারি, অর্থাৎ বৃষ্টি পানি যাওয়ার জন্য আমি রাস্তা করে দিতে পারি, এটা করতে পারি। এবং বেশি আমাদেরকে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, যে আর্সেনিকযুক্ত পানি খেলে আমাদের কি হবে, বিশুদ্ধ পানি খেলে আমাদের শরীরের জন্য কি হয়, এই সব কিছু আমাদের জনসচেতনতা বৃদ্ধি করতে অবভিয়াসলি হবে। তারপর দেখো, ফোর্থ ওয়ান, সেটা হচ্ছে শিল্প কারখানার পানি দূষণ। ইয়েস, এই বাংলাদেশ সবচেয়ে বেশি, আমার মনে হয় এটাই সবচেয়ে হচ্ছে পানিগুলোকে ক্ষতি করে। সেটা হচ্ছে কি, শিল্প কারখানা দ্বারা পানি দূষণ প্রতিরোধ, এটা কিন্তু আমাদের একটি বেশি কি করে বলতো, ক্ষতি করে। তাহলে কৃষি জমি থেকে মাটির ক্ষয় পূরণ, দূষণ প্রতিরোধ, এটা কিন্তু অবশ্যই আমাদের কি করতে হবে বলতো, আমাদের এটা জানতে হবে। আচ্ছা, এবার আসলে বাংলাদেশের পানির উৎসের হুমকি, সেটা হচ্ছে বন্যা ও মাটি ক্ষয়, তারপর হচ্ছে নদী দূষণ, যেগুলো আমরা হুমকিতে পড়ে যাচ্ছি। সো নদীতে বন্যা নিয়ন্ত্রণে বাঁধ নির্মাণ, তারপর হচ্ছে অপরিমিত বর্জ্য ব্যবস্থাপনা, পানির গতি পরিবর্তন। ঠিক আছে, এগুলো যদি আমরা করি তাহলে আমাদের কি হবে বলতো, আমাদের পানির বৃদ্ধি পেয়ে যাবে, অর্থাৎ পানি বৃদ্ধি পাবে। সো আশা করছি এই পেজটা থেকে আমরা যা জানার, আমি যা দরকার, হ্যাঁ, আমরা হচ্ছে আমি রিডিং তোমাদেরকে না পড়ে কি করলাম দেখো তো, একদম মূল যে কনসেপ্টগুলো আছে সব কিছু তোমাদেরকে একদম গুছাইতেছি। এটা তোমাদের প্রত্যেকটা গাড়ি আছে, আমরা অনেকে এটা পড়ি না, বুঝতে পারছো? এই জন্য আমি ভাবলাম না, এখান থেকে তোমাদের একটু পড়াই দিই। ঠিক আছে, তোমরা যদি বলো যে ভাই আমাদেরকে আগে পারলে বই ধরে পড়ান, ঠিক আছে, তোমরা একটু রেসপন্স করবা। যদি বলো যে ভাই আমাদেরকে বই আগে ধরে পড়ান, অ্যান্ড দেন হচ্ছে আমাদের পিডিএফ পড়ান, দেন আমরা হচ্ছে সেভাবে এগোবো, তোমরা যেভাবে চাও আর কি। আচ্ছা, এগুলো তো জানো তোমরা, তোমাদের গাইডে আছে এগুলা, তো এগুলো তোমাদেরকে দেখাবো না। এবং এই পেজটা একটু পড়ে ফেলবা, হ্যাঁ, এই পেজটা একটু পড়ে ফেলবা। সো এই পেজটা একটু পড়ে ফেলবা, এই পেজটা হচ্ছে তোমাদের থাকবে এটা। সো এই পেজটা একটু গুরুত্বপূর্ণ সহকারে পড়ে ফেলবা, দেখবে যে এইখান থেকে তোমার ক 100% চলে আসবে, ক
ঠিক আছে? অর্থাৎ তোমাদের সৃজনশীলে কগুলো 100% চলে আসবে। আমরা চলো এবার কয়েকটা হচ্ছে এমসিকিউ পড়ার চেষ্টা করি। যে কি বলছে, যে 500 সিসি পানির ভর কত? 500 সিসি পানির ভর আমরা দেখে আসছি, সেটা হচ্ছে 1 গ্রাম সমান কত বলো তো? 1 গ্রাম সমান 1 সিসি। 1 সিসি পানির ভর কত? 1 গ্রাম। তাহলে 500 গ্রাম কত হবে? 500 গ্রাম হবে আর কি, ক নাম্বারটা। ঠিক আছে, এই এটা একটু দেখে যাও 5 নাম্বারটা। মানব দেহে শতকরা কত ভাগ পানি থাকে? অবভিয়াসলি এটা জানার কথা, সেটা হচ্ছে কত? 65 থেকে আমাদের 70 পর্যন্ত। তারপর আহ, পানির কঠিন অবস্থাকে কি বলে? পানির কঠিন অবস্থাকে বরফ বলে। আই থিঙ্ক তোমরা হচ্ছে এমসিকিউ গুলো পারবা, এমসিকিউ গুলো পারবা। ঠিক আছে, এমসিকিউ গুলো পারবা। এখানে আহামরি এই অধ্যায় থেকে এমসিকিউ হচ্ছে কঠিন নাই, বুঝছো? এমসিকিউ কঠিন নাই। আমি তারপরেও তোমাদেরকে এখানে হচ্ছে আমি একটু সিকিউ গুলো দেখাই দিই। আমরা সিকিউ গুলো হুম একটু দেখাই তোমাদেরকে। কিছুক্ষণ আগে যে দেখালাম যে কোন কোন টাইপগুলো থেকে কি আসে বলো তো? সিকিউ আসে, তুমি ওই টাইপগুলো একটু ধরে ধরে পড়ে ফেলবা। ঠিক আছে, আর একটা বিষয় থাকবে, সেটা হচ্ছে 25 সাল থেকে, কেমন? তোমরা হচ্ছে 25 সাল থেকে তুমি যদি একদম কম হলে তুমি যদি হচ্ছে 22 সাল পর্যন্ত দেখো, 25 থেকে 22 সাল তুমি দেখবা তোমার কাছে এগুলো আইডিয়া হয়ে আসবে। ঠিক আছে, আইডিয়া হয়ে যাবে যে মানে এই চ্যাপ্টার থেকে কোন ধরনের কি বলতো কোয়েশ্চেন দেয়। ঠিক আছে, আর তোমরা যারা হচ্ছে এই চ্যাপ্টার থেকে সাজেশন চাও, ঠিক আছে, সাজেশন আমার হচ্ছে ইউটিউবে যাবা, ইউটিউবে গিয়ে হচ্ছে ওইখানে পাবা। আমি একটা সাজেশনে কি দিয়েছি বলতো? ফুল একটা ক্লাস দিয়েছি। ঠিক আছে, মানে এই চ্যাপ্টারগুলো থেকে সিকিউর জন্য কি কি কোয়েশ্চেনগুলো তোমরা দেখবা। ঠিক আছে, আচ্ছা দেখো, এসিড বৃষ্টি কাকে বলে? যে যখন বৃষ্টিতে অনেক বেশি পরিমাণ কি থাকে? অ্যাসিড বিদ্যমান থাকে, তখন তাকে অ্যাসিড বৃষ্টি বলা হয়, অবভিয়াসলি। আচ্ছা একটু দেখো, আমরা একটু প্রশ্নগুলো একটু বোঝার চেষ্টা করি। কি বলছে? কিউকে আর কিভাবে দূষিত করে? তাহলে আর মানে কি? কলকারখানা, তারপর হচ্ছে কৃষি, বর্জ্য পদার্থ এবং নৌজাহান, তারপরে খাল, বিল, নদী, নালা, হ্রদ। তাহলে কেমনে দূষিত করে একটু আমরা শুরুতে জানার চেষ্টা করি। দেখো, উদ্দীপকে কিউতে খাল, বিল, নদী, নালা, হ্রদ এবং আরটা হলো কলকারখানা বর্জ্য, গৃহস্থলী বর্জ্য, নৌযান প্রভৃতি ইত্যাদি। গোসলের পানি, তারপর পায়খানা বর্জ্য পানি সহ অন্যান্য কাজের পানি নর্দমায় নলের মাধ্যমে গিয়ে পড়ে। আমরা কিছুক্ষণ আগে দেখছি কিনা দেখো তো, আমরা কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখাইছি কিনা দেখো। অবভিয়াসলি এরকম একটা আমি তোমাদের কি দেখাইছি বলো তো? তোমাদেরকে সিকিউ দেখাইছি। এই চ্যাপ্টারটা খুবই সহজ আছে, খুবই সহজ। কত সাল আছে? 24। তো উদ্দীপক এস অবস্থা থেকে পরিত্রাণের জন্য, এস মানে কি? পানি উৎসের দূষণের মূল। তাহলে তুমি কি করবো দেখো তো? দূষণের মূলটা কি করবা? যদি পাও দূষণের মূল মানে মুক্তি পেতে চাইলে সেখান থেকে এটা একটু পড়ে ফেলবা। ঠিক আছে, আচ্ছা আমি তোমাদেরকে দেখাই দিই। তোমরা এই সিকিউটা পড়বা, এগুলো দেখা যাচ্ছে না। এখানে সব দূষণের কারণ এখানেও আছে, দেখো এখানেও আছে দূষণের কারণ। হ্যাঁ ঠিক আছে, তারপর হচ্ছে বি, এখানে বি কি বলছে? প্রতিরোধের কৌশল এবং জনসচেতনতা। তারপরে বলছে এখানে দূষণের কারণ, এখানেও কি বল? দূষণের কারণ দেখো। তাহলে বি, দাপের কোন গুরুত্বপূর্ণ কাজ আছে এবং বিশ্লেষণ করো। আচ্ছা আমি যেটা খুঁজতেছিলাম তোমাদেরকে দেখাই, তোমরা এই চ্যাপ্টার থেকে কি কি কোয়েশ্চেনগুলো শিখবা। এই যে, এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে পানি দূষণের কি কি দেখবা।
হ্যাঁ, বাস আসো আসো তোমাদেরকে সিকিউর জন্য দেখাই দিই। সিকিউর জন্য আহ, এখানে কতক্ষণ দেখতে হবে আমি একটু তোমাকে দেখাই দিই। কয়টা আছে দেখি। 28টা আছে। কয়টা আছে বলো তো ভাইয়া? 28টা প্রশ্ন আছে। তুমি যদি ভাইয়া 28টা এই প্রশ্নগুলো সিকিউ করে যাও, ঠিক আছে? এই 28টা সিকিউ তুমি যদি পরে যাও, এখানে আনসার শিটও আছে। যেমন কুমিল্লা বোর্ড 15, এটা বরিশাল বোর্ড 23 আসছে। কি বলছে? বুড়িগঙ্গা নদীর পানি দূষণ প্রতিরোধী শিল্পপতি এবং নাগরিকদের করণীয় কি? যেটা সৃজনশীল 17। এই তুমি সিকিউর জন্য এখানে 1 থেকে এই 28টা প্রশ্ন তুমি জাস্ট পড়বা, দেখবা যে এই চ্যাপ্টার থেকে তোমার 100% পুরা ক্লিয়ার হয়ে আসবে। পুরা একদম ক্লিয়ার হয়ে আসবে। বুঝতে পারছো? সো এই চ্যাপ্টারটা খুবই সোজা, খুবই সোজা। তুমি যদি এভাবে পড়ো, আমি বলবো এই চ্যাপ্টারটা কিভাবে পড়বা। তুমি হচ্ছে প্রথমে এই চ্যাপ্টারটার হচ্ছে ক পড়ে ফেলবা। ক ক আমি আবার বলতেছি, এই চ্যাপ্টারটা ক ক পড়ার পর তারপর পড়া হচ্ছে শর্ট কোয়েশ্চন। ঠিক আছে? শর্ট কোয়েশ্চন পড়ার পর তারপর করবো হচ্ছে এমসিকিউ। কেন? কারণ এমসি করার জন্য তোমার এই বাকি শর্ট কোয়েশ্চন এবং ক ক এগুলো তোমাকে মাস্ট মাস্ট লাগবে, এগুলো মাস্ট লাগবে। সো ইউ হ্যাভ টু মাস্ট, সো ইউ হ্যাভ টু নিড, এগুলা এটা লাগবে। তারপর এমসিকিউ করার পর, এমসিকিউ বেশি না, এমসিকিউ তুমি 150টা করলে হবে যদিও বা। তারপর হচ্ছে তুমি সিকিউ সলভ লাগবে, দেখবে সিকিউ তোমার এখানে 100%, 90%, 99% কেউ কভার হয়ে আসবে। এটা একদম পুরা সলিড। ঠিক আছে? এটা একদম পুরাটাই। ঠিক আছে, এখানে শেষ হয়ে গেছে। সো এ ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস, অর্থাৎ জীবনের জন্য পানি। আর যাদের জীবনের জন্য পানির সাজেশন ক্লাস প্রয়োজন, আমি বারবার বলতেছি তোমরা আমার চ্যানেলে গেলে ওখানে পাবা। এই অধ্যায় থেকে শুধুমাত্র কয়েকটা টপিক পড়লে মানে এই অধ্যায়টা কভার হয়। ঠিক আছে? আর তোমাদের যদি এভাবে যদি ক্লাস করতে একটু অসুবিধা হয় অবশ্যই জানাবা, কারণ হচ্ছে এখন তোমরা জানো যে দেশের অবস্থা কীরকম হচ্ছে। আলো পাওয়া যাচ্ছে না, যার কারণে হচ্ছে আমি হচ্ছে হোয়াইট বোর্ডে ক্লাসগুলো নিতে পারতেছি না, তাই এভাবে আমাকে নিতে হচ্ছে। তো সবাই একটু দোয়া করবা যাতে সুস্থ থাকি, ভালো থাকি এবং তোমাদের জন্য এই ক্লাসগুলো দিয়ে যেতে পারে। আর হ্যাঁ, তোমাদের ফ্রেন্ডদের মাধ্যমে এই ক্লাসগুলো শেয়ার করে দেবে যাতে সে অল্প সময়েই একটা কি দিতে পারে বলো তো, একটা সে রিভিশন দিতে পারে। তো দেখা হবে অন্য আরেকটি ক্লাসে।